আমরা আজকে পড়বো হলো 23/14 ভেনাস ডিস্ট্রেসিস আলসার বা মানে আলসার রিলেটেড বিষয় পড়বো, বিশেষ করে আমাদের যে ভেসেলস এর আলসার, বিভিন্ন রকমের আলসার, সেটা একটু আমরা পড়বো। প্রথমেই পড়বো হলো আর্টারিয়াল আলসার। আর্টারি আলসার বুঝো তো, যে আর্টারি রিলেটেড আলসার, হ্যাঁ। ভেনাস স্ট্যাসিস আলসার, ইট ইজ দ্য রেজাল্ট অফ incompetent valves of the vessels causing high pressure with rupture of the small skin veins and venules. তো এখানে আমরা এই আর্টারি আলসার এবং ভেনাস আলসারের বিষয় একটু দেখি। frequently seen in smoke arterial ulcers frequently seen in smokers or associated with arterial occlusive disorders as in TAO, AO, or in diabetic patient. আর ভেনাস আলসার কোথায়? Usually complication of thrombophlebitis or varicose veins or edema. থ্রোম্বোফ্লেবিটিস পরের ইয়েতে আছে, মানে সাধারণত যে ভেসেলের ওয়াল, এটা যখন ভেসেল ওয়াল যখন তোমার ইনফ্লেমড হয়ে তোমার এখানে যখন থ্রোম্বাস প্রডিউস হয়, বা আই মিন কি বলে, এই, মানে ক্লট উৎপন্ন হয়, তখন ওই এটাকে বলে থ্রোম্বোফ্লেবিটিস। তো এরপর আসি হলো ডিমিনিশড পালস। আর্টারিয়াল আলসারে পালস কমে যায়। আচ্ছা, আমরা যে পালস যে দেখি, এটা কিন্তু আমরা এই পালসের সেন্সেশনটা আমরা কিন্তু আর্টারির থেকে অনুভব করি, হ্যাঁ, নট ভেইন। এই জন্যই বলেছে আর্টারিয়াল আলসারে পালস কমে যায়। আর ভেনাসের নর্মাল পালস এডেমা মেক্স প্যালপিটেশন ডিফিকাল্ট। এডেমার কারণে প্যালপিটেশন আসলে বুঝে যেতে নাও পারে। আর্টার প্রলং ক্যাপিলারি রিফিল টাইম। আচ্ছা, আর্টারিয়াল আলসারে কেন ক্যাপিলারি রিফিল টাইমটা একটু বেশি হয় বলো তো? আচ্ছা, ক্যাপিলারি রিফিল টাইম সম্পর্কে কি আমরা জানি? ক্যাপিলারি রিফিল টাইম বলতে কি বোঝায়? কেউ কি আমরা বুঝি? হ্যাঁ, ক্যাপিলারিতে এই যে প্রেস করলে আবার রিফিল হয়, যে সময়টা ধরেন ইডিমা থাকলে তো একটু ডিলে করে রিফিল হয় ওইটা, না, বিষয়টা এরকম না। বা এখানে এই বিষয়টা পারফেক্ট এরকম না। আমি একটু বুঝাই বলি। ক্যাপিলারি রিফিল টাইম বলতে আমরা যদি যে কোনো জায়গায় বডির, অথবা বিশেষ করে এটা চেক করা হলো নখের উপরে। নখের উপরে তুমি যদি চাপ দিয়ে ছেড়ে দাও, নখ চাপ দিলে, অথবা যেকোনো স্কিনের যেকোনো জায়গায় যেখানে ভিজিবল, মানে যে এটা চেক করা বিশেষ করে নখের উপরে দেয়, কারণ এটা বেশি ইজিলি ধরা যায়। এই জন্য নখের উপরে চাপ দিলে ওই জায়গাটা ফ্যাকাশে হয়ে যায়, আবার ছেড়ে দিলে ওই জায়গাটা মানে লালচে বা ব্লাডিশ কালার হয়ে যায়। যার আঙ্গুলের হাত দিয়ে এখন চেক করতে পারো। তুমি যদি ধরো, তাহলে যেটা দেখবে যে একটু ফ্যাকাশে বা সাদা হয়ে গেছে, বা মানে ব্লাডহীন ছাড়া যেরকম ছিল এরকম হয়ে গেছে। ছেড়ে দিলে আগের জায়গায় মানে একটু রক্ত বর্ণের বা রক্ত আছে এরকম বোঝায়। এটাই হলো ক্যাপিলারি রিফিল টাইম। আর্টেরিয়াল আলসারে ক্যাপিলারি রিফিল টাইম তোমার বেশি হয়। আচ্ছা, আমরা কি জানি ক্যাপিলারি রিফিল টাইম কত? নরমাল ক্যাপিলারি রিফিল টাইম 2 থেকে 4 না ভাইয়া? লেস না, দেন 3 2 এর সেকেন্ড। নিচে, 2 এর নিচে না, হ্যাঁ, 2 2 বা এর 2 এর নিচে। 3 এর নিচে। আমি honestly যদি বলি, আমি একটা কোশ্চেন ব্যাংকে পাইছিলাম 1 to 2 সেকেন্ড, আরেকটাতে পাইছি 3 সেকেন্ড। লেস দেন 3 সেকেন্ড। আমি এই যে 1 থেকে 2, 3 থেকে 4 এরকম না শিখে সরাসরি লিখে রাখছি লেস দেন 3 সেকেন্ড। ক্যাপিলারি রিফিল টাইম হলো লেস দেন 3 সেকেন্ড। লেস দেন 3 সেকেন্ড মানে 2 বা 2 এর নিচে। হ্যাঁ, আমি এটাই তো বললাম, আমি 2 জায়গায় 2টা পাইছি, এরকম কনফিউজড হয়ে যাই দেখে লেস দেন 3 সেকেন্ড মনে রাখছি। তারপরে হলো ক্লাউডিকেশন। আমি এর আগেও বলেছিলাম, আর AOTAO পড়ানোর সময় ক্লাউডিকেশন স্পেসিফিক ইনফরমেশন। ক্লাউডিকেশন, এই এই শব্দটা, দিস দ্য টার্মস অনলি ইউজড ইন আর্টারিয়াল কন্ডিশন, অনলি ইউজড ইন আর্টারিয়াল ইস্যুস। আমি আবারও বলতে চাই, ক্লাউডিকেশন এও এবং টিএও তে আমরা পড়েছিলাম, আমি ওখানেও বলেছিলাম যে ক্লাউডিকেশন এই শব্দটা শুধুমাত্র আর্টারিয়াল প্রবলেম রিলেটেড ইস্যুগুলোতে ব্যবহৃত হয়। এই ক্লাউডিকেশনের মানে হলো ইস্কেমিক ও ইস্কেমিয়া অর ইস্কেমিয়া, যার ফলে কি হয়, ক্রাম্পিং পেন ডিউ টু আর্টারিয়াল সার্কুলেশন। আর্টারিয়াল সার্কুলেশন প্রবলেম হলে ওই জায়গাটায় তোমার ইস্কেমিয়া হয়ে যায়, এর ফলে যে ব্যথা হয় সেটাই হলো ক্লাউডিকেশন। আর ভেনাস ইস্যুতে কোনো ক্লাউডিকেশন হয় না। এবং আর্টারি আলসারে উন্ড ইজ নেক্রোটিক। কেন? কারণ অক্সিজেন, নিউট্রিয়েন্ট সব, মানে ইয়েগুলা, অক্সিজেন নিউট্রিয়েন্ট না, অক্সিজেন,
এটা মূলত ট্রান্সফার হয় আর্টারি দিয়ে, এবং এই যখন তোমার এই আর্টারি রিলেটেড প্রবলেম বা ইস্যু তৈরি হয়, যার ফলে নেক্রোসিস হয়, মানে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। তারপরে ক্রনিক নন হিলিং আলসার, আলসার বেড শোজ গ্রানুলেশন টিস্যু, ইয়েস। তোমার আলসারটা তোমার গ্রানুলেশন টিস্যু দেখা যায়, এবং এটা ক্রনিক, অনেক সময় লাগে, লং টাইম লাগে। আচ্ছা, যদি বিশেষ করে যদি এটা এই টপিকের নাম একটু বলে দেই, কাছাকাছি ইনফরমেশন দেখে চাইলে কেউ মনে রাখতে পারো, না পড়লে, না মনে রাখলেও আমরা আবার পড়াবো। সেটা হলো, যদি আমরা কোথাও দেখি মানে ইয়েতে বার্ন পেশেন্টের ক্ষেত্রে গ্রানুলেশন টিস্যু, এই দ্বারা আমরা কি বুঝতে পারি জানো? যদি কেউ পড়ে থাকো, ফারহানা যদি না বলো একটু বেটার হয়। তোমরা কি জানো এটা মানে কি, কেউ কি পাইছো কখনো? পুড়ে গেছে রোগীর শরীর, এবং আমরা ওই জায়গায় গ্রানুলেশন টিস্যু দেখছি। গ্রানুলেশন টিস্যু এটা তো বলতে জানো না? আচ্ছা, না জানলে বলে দেই। গ্রানুলেশন টিস্যু বলতে বোঝায় যে তার টিস্যু রিবিল্ডিং হচ্ছে, ঠিক আছে? বার্ন পেশেন্টের ইনিশিয়ালি কিন্তু এই গ্রানুলেশন টিস্যু দেখা যায় না। আচ্ছা, গ্রানুলেশন টিস্যুটা বলতে কি বোঝায়? তোমরা কেউ কখনো ঘষা টসা খাইলে দেখো, প্রথম দিন যেরকম থাকে, 2-3 দিন পর ওই জায়গাটা একটু দানাদার দানাদার ইয়ে দেখা যায়। কি বলে, মানে দানাদার, কি বলবো, মানে এই মানে টিস্যু বা সেলগুলো একটু দানাদার দানাদার দেখায়। এইটা যখন দেখা যায়, এটার মানে হলো পেশেন্টের এই উনটা হিল হচ্ছে, ঠিক আছে? তারপরে আর্টারিয়াল আলসারে মে অ্যাপিয়ার ব্ল্যাক অর ব্লু ইন কালার, ইয়েস। ব্ল্যাক কখন হয়? যখন কমপ্লিটলি টিস্যু নেক্রোসিস হয়, সেল ডেথ হয়ে যায়, তখন হয় ব্ল্যাক। আর ব্লুইশ কালারটা হয় হলো ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। আর ভেনাস আলসারে স্কিন মে অ্যাপিয়ার ব্রাউনিশ ও হার্ড অর লেদারি। অ্যাবনরমাল ডপলার, ওই যে একটা আলট্রাসোনোগ্রামের মতো একটা টেস্ট, ডপলারে অ্যাবনরমাল দেখায়, আর নরমাল ডপলার মে নিড অ্যাম্পুটেশন অর ফিমোরাল পপলেটাল বাইপাস গ্রাফট। প্রলংড, আর ভেনাস আলসারে প্রলংড লং টাইম ড্রেসিং প্রয়োজন পড়ে, এবং ট্রিটমেন্টগুলো ভালোই হয়। এবার আসলে আর্টেরিয়াল আলসার ম্যানেজমেন্ট, ফিমোরাল পপলেটাল বাইপাস গ্রাফট, অ্যাম্পুটেশন ইন অ্যাডভান্সড কেসেস। একটু স্লাইড দেখে নেই। এই যে দেখো, আর্টারিয়াল লিস্ট এরকম কেন একদম মানে ইয়ে হয়ে গেছে, এটাকে বলে নেক্রোসিস। এই যে কালো হয়ে গেছে না, এটাকে বলে নেক্রোসিস আর্টারিয়াল আলসারে। আর ভেনাস আলসার একটু গ্রানুলার, এটা যদি বোঝা যায় না এখান থেকে, এরকম ক্ষতটা গ্রানুল বা দানাদার দানাদার হয়ে যায় ভিতরে। যখন এরকম দানাদার দানা দেখবে, তার মনে যে উন্ড ইজ হিলিং, এই যে গ্রানুলেশন এরকম হয়ে যায়। আর এই যে ফিমোরাল পপলেটিয়াল বাইপাস, আর্টারিয়াল ইস্যুতে এই ফিমোরাল পপলেটিয়াল বাইপাস গ্রাফটটি করা হয়। আহ, আচ্ছা। এবার আসলে ভেনাস আলসার ম্যানেজমেন্ট, প্রলং ড্রেসিং হুইচ আর ইমপ্রেগনেটেড উইথ ভ্যাসলিন অর জিঙ্ক অক্সাইড। এই ড্রেসিং করার পরে জিঙ্ক অক্সাইড অথবা ভ্যাসলিন দিয়ে রাখা হয়। এই মানে ওই যে ড্রেসিং করে দেয় আর কি, এছাড়া কিছু না। সরি, এটা না। Use elastic stockings or ace bandage to reduce the edema and promote healing. Rest with elevation of lower extremity. Yes.
আমরা ভেনাস আলসারে পায়ের অবস্থান কোথায় থাকবে, উপরে নাকি নিচে? ভেনাস ইস্যু লাইক ডিভিটি, ঠিক আছে, এই ধরনের ইস্যুগুলোতে ভাইয়া পায় উপরে, ইয়েস হ্যাঁ ভি, উপরে। হ্যাঁ ভি এর ডিরেকশনটা যেদিকে মানে উপরে, হার্টের লেভেল থেকে উপরে থাকবে পা, আর আর্টারিয়াল ইস্যুতে হার্টের থেকে নিচে থাকবে। হ্যাঁ পা হ্যাঁ, নিচের দিকে। ইয়েস। তো এটাই বলা হয়েছে এখানে। এই যে এবার ছিল অ্যাম্পুটেশন। ইন্ডিকেশনস, অ্যাম্পুটেশন, অ্যাম্পুটেশন তো আমরা বুঝি যখন কোনো একটা অঙ্গ কেটে ফেলা হয় ডিউ টু এনি রিজন, যেভাবে হোক না কেন। Indications: peripheral vascular disease with diminished circulation. Yes, peripherally vascular disease with diminished, যখন peripherally কোনো vascular vessel এর disease এর কারণে যখন তোমার পাকেট মানে পেরিফেরালি কেটে ফেলা হয় ডিউ টু সার্কুলেশন কমে যায়, যখন ম্যাসিভ ট্রমাতে ওটা হতে পারে, কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম যদিও আমরা মাস্কুলোস্কেলেটালে পড়াই, বাট খুবই ইম্পর্টেন্ট টপিক অ্যানক্লেক্সের জন্য। কম্পার্টমেন্ট সিনড্রোম কি? কম্পার্টমেন্ট সিনড্রোম হলো যখন কম্পার্টমেন্ট মোস্টলি তোমার থাইয়ে দেখা যায়, থাই এবং কাফ মাসল এগুলোতে বেশি দেখা যায়। কম্পার্টমেন্ট সিনড্রোমটা হলো যে কম্পার্টমেন্ট সিনড্রোম হলে তোমার কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি, যখন প্লাস্টারের কারণে বিশেষ করে প্লাস্টারের কারণে এটা বেশি হয়। টাইট প্লাস্টার দিলে তোমার মাসেলের এই যে মাসেলটা আছে না, মাসেলের ভিতরে অত্যাধিক প্রেসার তৈরি হয়। এই প্রেসারের ফলে তোমার মাসেল ফুলে যায় এবং ভিতরে প্রচুর চাপের উৎপন্ন হয়। এই চাপের ফলে তোমার আর্টারি, ভেসেল মানে ভেইন, তারপর নার্ভ এগুলো ড্যামেজ হয়ে যায়। এর কথা হলো অত্যাধিক চাপের কারণে যদি ব্লাডই নিচে না নামে, ধর এখানে প্লাস্টার দিছে, ঠিক আছে, তো এই প্লাস্টার এখানে যে পরিমাণ চাপ উৎপন্ন হচ্ছে, চাপের কারণে ভেসেলে চাপের কারণে আর ব্লাড নিচের দিকে যাচ্ছে না। ফলে কি হবে, ব্লাড যে নিচে যাচ্ছে না, ফলে এর নিচের অংশগুলো পর্যন্ত ড্যামেজ হয়ে যাবে, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। এই কারণে কি বলে মানে কম্পার্টমেন্ট সিনড্রোমের এই প্রবলেমটার কারণে, মানে আই মিন এই অত্যাধিক প্রেসারের কারণে এই যে তোমার ভেসেল বা নার্ভ যেগুলো আছে সবগুলো যখন চাপ খায়, অত্যাধিক প্রেসারের নিচের অংশগুলো ফাংশন করতে পারে না, তখন এই যেদিকে মানে প্লাস্টারটা করে তার নিচের অংশ পর্যন্ত কেটে ফেলতে হয়। যেখানে প্লাস্টার করে ওইখান থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত কেটে ফেলতে হয়। এই প্রবলেমটা খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, কম্পার্টমেন্ট একদম লিম্ব অ্যাম্পুটেশন করতে হয়। আর তোমাদের লাইফে কি এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়েছে কারো দেখার অ্যাম্পুটেশনের, মানে এই কম্পার্টমেন্ট সিনড্রোম জি ভাইয়া দেখছি হ্যাঁ। দেখছো? আর রায়হান, তৌকির দেখো নাই না? আমার এক আমি ফুফাতো, একটা দেখেছি, ওই একটা পেশেন্টের এরকম যে সৌদিতে নাকি ঢাকায়? পিন গুলা বা artery গুলা necrosis হয়ে গেছে, যার ঢাকায়? কারণে ওই পায়ের নিচের দিকে ব্লাড সাপ্লাই হচ্ছিল না। হুম, না, ঢাকাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার দেখি যে ওর ফ্যামিলিতে কয়েকজন এরকম হয়েছে আর কি। ও, ভাইয়া আমার এক, আমি এটা দেখে সেন্সলেস হয়ে গেছিলাম। এটা খুবই ম্যাসিভ ম্যাসিভ প্রবলেম, বুঝছো? এটা আসলে এটা আমাদের অযোগ্যতার কারণেও হয়। আমার এক কাজিনেরও তারপরে সালসা তারপরে কিভাবে তোমাকে বাঁচাইছে? মানে আমাকে ডাক্তার বলছে কেন নার্সিং করতে আসছে। সেইটাই। আমি যাই হোক, অন্য একদিন একটা ঘটনা বলবো নি। তো এই কম্পার্টমেন্ট সিনড্রোমের মেইন বিষয় হলো প্রেসার রিলিজ করে দেওয়া, এটাকে ফেসিওটমি বলে। হ্যাঁ, কম্পার্টমেন্ট সিনড্রোমের মেইন ট্রিটমেন্ট হলো যত দ্রুত সম্ভব তোমার আচ্ছা, একটু হালকা করে একটু বলে দিই। এটার যখনই তোমার কম্পার্টমেন্ট সিনড্রোম মনে হবে, সাথে সাথে পেডাল পালস চেক করতে হবে, সাথে সাথে যেখানে টাইট মানে প্লাস্টার থাকে তার নিচে পালস পাওয়া যায় কিনা এটা খেয়াল করতে হবে। না পাওয়া গেলে কল দ্য ডক্টর, দেন ডক্টর দ্রুত ওটি রেডি করতে হবে। কারণ এই প্লাস্টার কেটে ফেলে সাথে সাথে এই ফ্যাসিওটমি মিন্স ফ্যাসিকা, আমাদের যে মাসেলগুলো না, মাসেলগুলো একটা কাভার দিয়ে আবৃত থাকে, যেটাকে ফ্যাসিকা বলে, ফ্যাসিকা। এই ফ্যাসিকাকে এটা বলা হয় ফ্যাসিওটমি, মানে একদম ওই মাসেল লেয়ার কেটে দিতে হয়। এই যে এটা করতে হয় আর কি। এটা করে দিলে যে ইন্টারনাল যে প্রেশার গুলো আছে না, প্রেশারটা রিলিজ হয়ে যায় এবং পেশেন্টের বাঁচানো যায়। আমার যে হাত কাটছিল না ব্রাকে গিয়ে, আমার এই লিগামেন্ট দেখা গেছিল হাতের। যাই হোক, হ্যাঁ এই, রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে।
এই ফ্যাসিওটমি যদি না করা হয় তাহলে পার্মানেন্টলি ইনজুরির কারণে একদম অ্যাম্পুটেশন করা যায়। এর ভিতরে বিভিন্ন টাইপের অ্যাম্পুটেশন আছে, অ্যাবভ নি অ্যাম্পুটেশন, বিলো নি অ্যাম্পুটেশন, এরকম আর কি। হ্যাঁ, তো এবার আসি হলো প্রি অপারেটিভ কেয়ার। প্রি অপারেটিভ কেয়ার আমরা দেখতেছি যে ডিসকাস রিহ্যাবিলিটেটিভ কেয়ার এন্ড পসিবল প্রস্থেসিস। তোমার অ্যাম্পুটেশনের ক্ষেত্রে আম, কি বলে রিহ্যাবিলিটিভ পেশেন্টের সাথে রিহ্যাবিলিটেশনের কেয়ার এবং পসিবল প্রস্থেসিসের ব্যবস্থা আছে, এটা করা যায়। তারপর ট্রেন আপার এক্সট্রিমিটি এক্সারসাইজেস সাচ অ্যাজ push ups in the bed to prepare for crutch walking. Yes. তারপরে প্রিপেয়ার পেশেন্ট ফর ফ্যান্টম লিম্ব সেন্সেশন। ফ্যান্টম লিম্ব সেন্সেশন বুঝো কেউ? পাইসানু ফারানা বলো না দেখি বাকিটা। এটা আমি ব্যাচেলরে পড়ছিলাম। ব্যাচেলরে তোমরাও পড়ে আসছো, বলো। ব্যাচেলরের পড়া অনেকেরই মনে নেই। আচ্ছা বলে দিই, ফ্যান্টম লিম্ব সেন্সেশনটা হলো এক প্রকার সাইকোলজিক্যাল পেইন। মানে হলো এই যে পেশেন্টের পাটা যে নাই, ঠিক আছে, সে তাকাইলে দেখে তার পা নাই, কিন্তু মানে এটা একটা সাইকোলজিক্যাল পেইন, ঠিক আছে। যদিও মানে এই মানে বিষয়টা হলো কি, সে যখন পায়ের দিকে তাকায় সে দেখে যে তার পা নাই, সে একটা মানে সাইকোলজিক্যাল একটা পেইন অনুভব করে। এবং এই রিগার্ডলেস অফ দি কজ পেইন ইজ রিফ্লেকশন রিয়েল ফর দি পেশেন্ট। তুমি দেখতেছো যে তার ব্যথার ওষুধ চলতেছে, সবই চলতেছে পেশেন্টের, কিন্তু পেশেন্ট বলতেছে তার ব্যথা, এবং এই ব্যথাটা পেশেন্ট আসলেই অনুভব করে, কিন্তু এটা এক্সটার্নালি আমরা বুঝতে পারি না। এবং এই ব্যথাটা, যেমন আমি তোমাকে বলি, তোমার কাছে টাকা নাই, এটা অনেকটা এই টাইপের যে যে ধরো তোমার কাছে অরিজিনালি টাকা নাই, কিন্তু মানুষ মনে তুমি অনেক ধনী, তোমার কাছে জি ব্যাপক ভাইয়া। টাকা। এই 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 মানে মানে একটা উদাহরণস্বরূপ আর কি, যদি এরকম বিষয়টা না, মানে এই টাইপের আর কি, যে তোমার ধরো তোমার কাছে সবাই ভাবতেছে প্রচুর টাকা, কিন্তু আসলে তোমার কাছে কোনো টাকা নেই, বুঝছো? আর এটা যদি হয় বিয়ের পরে, তাহলে তো কোনো কথাই নেই। তো বিষয়টা এরকমই আর কি। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল পেইন রিগার্ডলেস অফ দি কজ পেইন ইজ রিয়েল ফর দি পেশেন্ট। ইয়েস, এই পেইনটা পেশেন্টের জন্য রিয়েল, এই পেইনটা পেশেন্টের জন্য রিয়েল, কিন্তু আমরা বাকিরা কেউ এটা অনুভব করতে পারি না। পেশেন্ট ব্যথা অনুভব করে, আসলেই ইন্টারনালি সে ব্যথা অনুভব করে, তার পাজে নাই, সে যখন দেখে যে পা নাই, আসলে সে একটা ব্যথা অনুভব করে, বাট এটা এক্সটার্নাল ওয়ার্ল্ড এটা ধরা যায় না। আর এই ফ্যান্টম লিম্ব এটা সেন্সেশনের কি দ্বারা সাইকোলজিক্যাল? সাইকোলজিক্যাল পেইন, হ্যাঁ এটা শুধু সাইকোলজিক্যাল পেইন। দেখো, মানে পেশেন্টের এই যে কি বলে, এই যে পেশেন্টের যে পা নাই, সে তোমার অনুভব করে, সে কি করে, সে যে পায়ের এই যে অ্যাবসেন্সটা অনুভব করে, এই অ্যাবসেন্সটা অনুভব করে তো একটা ব্যথা অনুভব করে, বুঝছো? এবং এটা আসলেই সে এই যে তখন এই যে এই কি বলে, তখন আবার প্রস্থেসিস লাগানো হয়। তোমরা কি জানো ব্রাক কিন্তু এই প্রস্থেসিসে খুবই রিনাউন্ড, খুব ভালো লেভেলের কাজ করে প্রস্থেসিসের উপরে। এই যে ফ্যান্টম লিম্ব সেন্সেশন দেখো, সে তোমার এই যে বিষয়টা হলো সে যখন তার পা যে নাই, সে যখন তোমার হঠাৎ করে দেখে তার পাটা নাই, সবসময় সে মনে করে পা আছে, কিন্তু হঠাৎ করে যখন দেখে যে তার পাটা নাই, সে তখন ব্যথাটা অনুভব করে। এটাকে বলে ফ্যান্টম লিম্ব সেন্সেশন। Phantom limb sensation. Possible causes key. It is thought that sensations are due to the brain's attempt to recognize signals. Neurologic pain due to nerve irritation at the stump's end. আচ্ছা, বিষয়টা হলো কি, এই যে দাঁড়াও দেখাইতেছি, এই যে তোমার স্টাম্প, স্টাম্প মানে হলো তোমার পা কেটে ফেলার পরে একটা মাসেল গুলা ভিতরের দিকে ঢুকে যায়, মানে একদম কন্ট্রাক্টেড হয়ে যায় এই জায়গাটা, অ্যাম্পুটেশনের এন্ডটা। তো এই জায়গায় যেহেতু আমাদের বডিতে একটা নার্ভ তো অগণিত নার্ভ, এই জায়গাগুলো নার্ভের যে এন্ডিংটা, এই জায়গাগুলিতে তোমার এক ধরনের সেন্সেশন তৈরি করে, শিন অনুভব, টিংলিং সেন্সেশন অনুভব করে, ইরিটেশন হয়। ওই এই যে এই যে এই যে এই অংশটাকে বলা হয় স্টাম্প, এই যেটা
এই কেটে ফেলার পরে যে জায়গাটা ওখানে যে গুটায়া যায় মানে সংকুচিত হয়ে যায়, এই জায়গাটাকে বলা হয় স্টাম্প। হ্যাঁ, মেডিকেল ভাষায় বলা হয় স্টাম্প। এই স্টাম্পে তোমার নার্ভ ইরিটেটেড হয়, যার ফলে এই ব্যথাটা মূলত অনুভব করে। অবশ্যই এটা সাইকোলজিক্যাল, রিগার্ডলেস অফ দি কজ, পেইন ইজ রিয়েল ফর দি পেশেন্ট। ইয়েস, কজটা যেমনই হোক না কেন, অ্যাম্পুটেশনের কারণ যেমনই হোক না কেন, পেইনটা আসলেই রিয়েল, পেশেন্টের জন্য রিয়েল। আচ্ছা, আরো কিছু অ্যাম্পুটেশন হয় যেটাকে বলে যে দেখো শুধুমাত্র এতটুকু পায়ের এতটুকু অপারেশন হয়, পুরো সামনের অংশ অ্যাম্পুটেশন হয় বিভিন্ন, এই জন্য এরকম সাইম অ্যাম্পুটেশন বলে এটাকে। ফ্যান্টম লিম্ব সেন্সেশনের ম্যানেজমেন্ট হলো এনএসএআইডি অ্যান্ড আদার ওভার দ্য কাউন্টার পেইন মেডিকেশনস, তারপর নার্কোটিক্স, তারপর অ্যান্টিডিপ্রেসেন্ট, মোস্টলি অ্যান্টিডিপ্রেসেন্ট ভিতরে অ্যামিট্রিপটাইলিন, এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর অ্যান্টি কনভালসেন্ট লাইক কি বলে এগুলো ব্যবহার করা হয়। তারপরে আরেকটা জিনিস আছে আচ্ছা, এই এই ধরনের ড্রাগগুলা দিয়ে মূলত আমাদের যে ফ্যান্টম লিম্ব সেন্সেশনের যে পেনটা হয় না, এটা কমানো হয়। আরো কিছু জিনিস লিখে রাখতে পারো, প্রিগাবালিন লিখে রাখতে পারো, প্রিগাবালিন। তারপরে প্রোপানোলোল, এগুলো লিখে রাখো, প্রোপানোলোল। এই ড্রাগগুলো, আচ্ছা এখন কথা হলো কি প্রোপানোলোল কেন ব্যবহার করে? প্রোপানোলোল ব্যবহার করা হয় হলো এরা ব্লাড ফ্লো ইনক্রিজ করে। যে জায়গাটা কেটে ফেলছে না ওই জায়গাটা স্টাম্পের সাইডটাতে ব্লাড ফ্লো ইনক্রিজ করে, এই জন্য ব্যবহার করা হয় প্রোপানোলোল। অতএব কখনো যদি এসে পড়ে অবাক হয়ে না, কিরে প্রোপানোলোল কেন আসলো, এরকম কোশ্চেন পাইতে পারো। প্রিগাবালিন, হ্যাঁ, প্রিগাবালিন। হ্যাঁ, প্রোপানোলোল প্রিগাবালিন কি মাসেল ক্রাম্পের জন্য? মানে এজেন্ট এই তোমার সেন্সেশনটাকে মাস্ক করে দেয়। হ্যাঁ, এটাও বলতে পারো, ইয়েও করতে পারে, কি বলে ওই কি বলে ক্র্যাম্পিং, যে ওইখানে তো ওইখানে ইরিটেশন হয়, নার্ভ ইরিটেটেড হয়, ওই যে ঝিনঝিন। অনেকের বলে পা চাবায় বা রাইট, রাইট। মাসেল ক্রাম্পিং, ওদেরকে ভাইয়া প্রিগাবালিন ট্যাবলেটটা দেয়। প্রিগাবালিন, গাবাপেন্টিন, এগুলা দেয়। হ্যাঁ ভাইয়া, গাবাপেন্টিন। গাবাপেন। আচ্ছা, আমি তোদের একটা ক্লু দিয়ে দিই। না, নার্ভ রিলেটেড ইস্যু, আই মিন বিশেষ করে নার্ভ রিলেটেড ইস্যু মানে কি, নিউরোলজিক পেন, লিখে রাখো, কাজে দিবে, পাবাই এই ধরনের কোশ্চেন। যাদের কাছে বইটা আছে, তোমাদের সবার কাছেই আসছে আশা করি। ওটার নাম হলো প্রায়োরিটাইজেশন। বইটাতে প্রথম কোশ্চেনটাই মনে হয় তোমার ইয়ের উপরে, নিউরালজিক পেইনের জন্য এই প্রিগাবালিন, তারপরে গাবাপেন্টিন, এগুলা ব্যবহার করা হয়। গাবাপেন্টিন নিউরালজিক পেইনে খুব ব্যবহৃত হয়। দাঁতের শিনশিন করে না, দাঁতের শিনশিন, তারপরে তোমার নার্ভ রিলেটেড পেইন গুলা যেগুলা, হ্যাঁ, টিংলিং সেন্সেশন রিলেটেড, এগুলোর জন্য এই গাবাপেন্টিন, প্রিগাবালিন, এগুলা খুবই কমনলি ব্যবহার করে। তারপরে আরেকটা ব্যবহার করা হয় অ্যামিট্রিপটালিন, এগুলা খুবই কমনলি ব্যবহার করা হয় ফ্যান্টম লিম্ব সেন্সেশনে। কোশ্চেনে পাইছিলাম এগুলা। আর এই এই ইয়েটার জন্য তোমার এই যে, যেমন দেখো হঠাৎ করে তোমার এই যে এত ধরো অনেকের বছর মানে 25 বছর 30 বছর বয়সে সে ধরো পাটা হারাইলো, সে কিন্তু অনুভব করে সে তার পা আছে, হঠাৎ করে যখন দেখে যে তার পা নাই, এই যে মনস্তাত্ত্বিক একটা ব্যথা, এটাই হলো মূলত এই ফ্যান্টম লিম্ব সেন্সেশন। আর এই ব্যথাটাকে কমানোর জন্য এক মিরর টেকনিক ব্যবহার করে, সাউস মিরর টেকনিক বলা হয়। মানে যখন বাসায় থাকে তার পায়ের সামনে একটা মিরর ধরে রাখা হয়, যখন সে মিরর হঠাৎ করে যখন সে তাকায় তখন দেখে যে না দুই পাই আছে, এরকম, এটাকে বলে সাউস মিরর টেকনিক। The patient sits with a mirror facing the remaining leg, moves the remaining leg and watches the reflection in the mirror so that it appears that both the good and the amputated leg are moving, এরকম একটা অনুভব করে। এটা জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন অন নাথিং এলস। এই যে স্টাম্প, এই যে পা কেটে গেলে না এরকম স্টাম্প করা হয়, এই যে অংশটাকে বলা হয় স্টাম্প, এই একদম মাংসটা যেখানে তোমার সংকুচিত হয় এটাকে স্টাম্প বলে। এবার আসলে পোস্ট অপারেটিভ কেয়ার। Position patient with foot and elevate only up to 24 hours. Yes. কেন 24 ঘন্টার কথাই বলা হয়, মানে সর্বোচ্চ 24 ঘন্টার কথা বলা হয়েছে।
এর বেশি রাখলে হয় কি যে ফুট এন্ডে কন্ট্রাকচার হয়। এর বেশি রাখলে এই যে পায়ের এই যে এইখানে অ্যাম্পুটেশন করেছেন, এর বেশি রাখলে ওটা বেশি কন্ট্রাক্টেড হয়ে যায়। আমাদের উচিত কিন্তু আমরা কন্ট্রাক্ট না, আমাদের উচিত যাতে আমরা এমন ভাবে রাখবো, দেখবা অনেক সময় এটা আমাদের দেশে অনেকের ভুল হয়, ভুলবশত মেডিকেল নেগলিজেন্সি, ভুলবশত না, এটা মেডিকেল নেগলিজেন্সি। পেশেন্টের অ্যাম্পুটেশন হইলে পেশেন্টের কন্ট্রাকচার হয়ে যাওয়ার কথা না, মানে সংকুচিত হয়ে যাওয়ার কথা না, মাসেলটা ফ্ল্যাট থাকবে। কিন্তু আমাদের দেশে ট্রিটমেন্টের অবস্থার খারাপের কারণে, ট্রিটমেন্টের বাজে হওয়ার কারণে তোমার এই প্রবলেমটা হয়, মানে পেশেন্টের কন্ট্রাকচার হয়। তো এই জন্য বলা হয় যে 24 ঘন্টার বেশি রাখলে এই যে কন্ট্রাকচারটা হয়, বুঝছো? ফ্লেকশন কন্ট্রাকচার বলে এটাকে, ফ্লেকশন কন্ট্রাকচার বলে। তারপর পেইন ম্যানেজমেন্ট, তারপর অবজার্ভ দ্য ড্রেসিং ফর সাইন্স অফ হেমোরেজ এন্ড মার্ক আউটসাইড অফ ড্রেসিং। মানে ড্রেসিং করার পরে অবশ্যই আমরা যাতে ব্লিডিং হয় কিনা এটা খেয়াল রাখবে। স্টাম্প ড্রেসিং ইজ অ্যাপ্লাইড ইন ফিগার অফ 8 ম্যানার। ইয়েস, দেখো এই যে স্টাম্প, এটাকে বলা হয় স্টাম্প, হ্যাঁ। সরি, এটা এই জায়গাটা বলে স্টাম্প। এই মানে 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 অ্যাম্পুটেশনের যে এন্ড, এটাকে বলা হয় স্টাম্প, এবং এটাকে ঢেকে রাখা বলা হয় স্টাম্প ড্রেসিং। মানে এই যে স্টাম্পটা মানে ফুট সরি অ্যাম্পুটেড এন্ডটা যাতে প্রপারলি হিলিং হয়, কন্ট্রাকচার না হয়, এগুলোকে মেনটেন করে যে ড্রেসিংটা দেওয়া হয় এটাকে বলা হয় স্টাম্প ড্রেসিং। ঠিক আছে, এটা দেখতে অনেকটা আর্টের মতো, ইংলিশে আর্টের মতো লাগে। এটা ইম্পর্টেন্ট, আসে কোশ্চেনে। ওয়ান্স স্টাম্প হিলস, স্টাম্প ব্যান্ডেজ অর শ্রিঙ্কার মে বি অ্যাপ্লাইড অন দি স্টাম্প। যখন তোমার এই স্টাম্প ইয়ে হয়ে যায়, হিল হয়ে যায়, তখন এই স্টাম্প ড্রেসিং, আর এটা হলো শ্রাঙ্কার। এটা মনে হয় তোমরা বেশি দেখছো না? এটা এটা দেখছিলা, স্টাম্প ড্রেসিং এটা দেখছিলা কেউ? আমি এটা বেশি দেখছি। এটা হলো একটা ক্যাপের মতো, হ্যাঁ, মানে এটা একটা ক্যাপের মতো। এটার উপরে কিন্তু প্রস্থেসিসটা বসানো হয়। এই যে প্রস্থেসিসটা, এই যে এটা দেখছো না, এই যে এটা না, এইটার এই প্রস্থেসিসটার ভিতরে কিন্তু এটা থাকে, এই যে এটা, এই শ্রাঙ্কারটা থাকে। ঠিক আছে, এই শ্রাঙ্কার কিন্তু কটন অথবা উল হতে হবে, লিখে রাখতে পারে, এটাও আসে কোশ্চেনে। এই স্টাম্প হতে হবে কটন অথবা উল, সরি শ্রিঙ্কার যেটা বা শ্রাঙ্কার, এটা হতে হবে কটন অথবা উলের, যাতে করে এখানে যে ময়েস্ট উৎপন্ন যেন অ্যাবজর্ব করে ফেলে। লেট দ্য পেশেন্ট লাই ইন প্রন পজিশন সেভারাল টাইমস এ ডে টু প্রিভেন্ট ফ্লেকশন কন্ট্রাকচার। যেই জন্য বলেছিলাম যে সর্বোচ্চ 24 ঘন্টা উঠে রাখা যাবে, এর বেশি না। এর বেশি দিলে কি হবে বলছিলাম? ফ্লেকশন কন্ট্রাকচার, এবং পেশেন্ট যেন প্রায় উপুর হয়ে শুয়ে থাকে। আমি এনক্লেক্সে তোমার কয়টা জায়গায় পাইছিলাম উপর হয়ে শোয়া, আরেকটা জায়গা আছে আমার এই মুহূর্তে মনে আসতেছে না। ফার নাকি মনে পড়ে তোমার? আরেকটা কন্ডিশন আছে যেখানে পেশেন্ট ফ্রন্ট পজিশনে শোয়ার জন্য রিকমেন্ড করা হয়, বলতে পারবা? স্লাইডে আসছে কিনা? রেসপিরেটরি একটা উম, কোনটা আমার এক্সাক্টলি মনে আসতেছে না। আচ্ছা, বলে দেই, এখানে আছে যদি এটাই মনে পড়তেছে, আরেকটা কন্ডিশন আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। অ্যাভয়েড, কি বলে, পেশেন্ট অবশ্যই প্রন পজিশনে শুইতে হবে, বেশ কয়েকবার প্রন পজিশনে শুইতে হয়। কারণটা কি, মানে পেটের উপরে শুইতে হয় আর কি পেশেন্টের। এইভাবে শুইলে পায়ের দিকে সার্কুলেশনটা ভালোভাবে হয়, এবং এর ফলে ফ্লেকশন কন্ট্রাকচারটা হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, এটাই হলো, এই কারণে মানে তোমার ইয়ে করতে হয়। তারপরে অ্যাভয়েড প্রলং সিটিং, এইটা বুঝি নাই। এআরডিএস এ না? আহ, মনে হচ্ছে না, যাই হোক বলবো নি আরেকটা। রেসপিরেটরি প্রবলেম আমার খেয়াল আছে কিন্তু। আমারও মনে আসতেছে না, একবার মনে আসতেছে, একবার যাইতেছে, এরকম। মনে আসলে বলবো নি। তাহলে অ্যাভয়েড প্রলং, স্পাইনের প্রবলেম, ভাইয়া শুনেন, স্পাইনাল স্পাইনের প্রবলেম হলে তো প্রনই রাখবে, প্রবলেম তো স্পাইন না। স্পাইনা কত বিফিডা, প্রবলেম,
স্পাইনা স্পাইনা বিফিডাতে এরকম হয়, এটা মনে আছে। রাইট, স্পাইনা বিফিডাতেও তোমার প্রনে রাখে, স্পাইনা বিফিডা, বুঝছো, প্রায় রাখে। আরেকটা কন্ডিশন আমার, এটা এটা ছাড়া আরেকটা কন্ডিশন আছে আমার, যাই হোক মনে আসলে বলবো। অ্যাভয়েড prolonged sitting, provide trochanter rolls to support thigh. Yes, trochanter roll নেই, নাই মনে হয় না। এবার আসি হলো অ্যাবোভ নি অ্যাম্পুটেশন। অ্যাবোভ নি অ্যাম্পুটেশনটা হলো ওই যে মানে নি এর উপরে যদি অ্যাম্পুটেশন হয় টু প্রিভেন্ট ফ্লেকশন কন্ট্রাকচার। এখানে ফ্লেকশন কন্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, মানে যাতে কন্ট্রাকচারটা না হয়ে যায়, মানে মাসেলগুলো সংকুচিত না হয়ে যায়। পজিশন পেশেন্ট উইথ ফুট এন্ড এলিভেশন only after 24 hours. Put the patient in prone position several times a day. কেন? To prevent the flexion contracture. ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাম্পুটেশন রিলেটেড কথাবার্তা। চলো আমরা একটু থ্রোম্বোফ্লেবাইটিসে চলে যাই। থ্রোম্বোফ্লেবাইটিস, এই থ্রোম্বোফ্লেবাইটিসটা কিন্তু সুপারফিশিয়ালি হয়, মানে স্কিনের উপরে একটা হয়, আবার ভেসেলের ভিতরে একটা হয়, মানে স্কিনের উপরে একটা হয়, স্কিনের ভিতরে একটা হয়। তো এই থ্রোম্বোফ্লেবাইটিসটা আসলে কি? ইনফ্লামেশন যখন ভেসেল ওয়ালে হয়, আই রিপিট, ইনফ্লামেশন যখন ভেসেল ওয়ালে হয় এবং এর ফলে কি হয়, ভেসেলের ভিতরে থ্রোম্বাস বা ক্লট উৎপন্ন হয়, এটাই হলো থ্রোম্বোফ্লেবাইটিস। এবং সুপারফিশিয়ালি যখন হয়, বিশেষ করে তোমার এই যে আইভি ইনসারশন যে লাইন সাইটগুলা থাকে না, এখানেও কিন্তু হয়। এটা কিন্তু সুপারফিশিয়াল থ্রোম্বোফ্লেবাইটিস। আমরা ক্যানোলা করার সময় কিন্তু এরকম হয়। ওই যে কেননা আর ব্লাড টানার পরে ভাইয়া। হ্যাঁ, এরকম হয়। তারপরে আবার ডিপ যেটা, সেটা হলো ডিবিটির জন্য ক্ষেত্রে আমরা দেখি ডিবিটি, ডিপ ভেইন থ্রোম্বোসিসও কিন্তু এই থ্রোম্বোফ্লেবাইটিস। ঠিক আছে, বিশেষ করে কাফ মাসেলে হয়। কাফ মাসেল আমাদের লোয়ার গোড়ালির উপরের দিকে আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই থ্রোম্বোফ্লেবাইটিস মে এফেক্ট দ্য সুপারফিশিয়াল অর ডিপ ভেইন। সুপারফিশিয়াল হইলো ওই যে যেটা বললাম, তোমার মানে ইনজেকশন সাইট, তারপরে ক্যানুলাসেশন সাইট এগুলোতে। হ্যাঁ, আর কি বলে, আর ডিপ তো বললাম ডিভিটি। ফ্রিকুয়েন্টলি এফেক্ট ফিমোরাল পপলিটিয়ার অর সেফেনিয়াস ভেইন, বিশেষ করে ফিমোরাল এবং পপলিটিয়াল আর সেফেনেস, ওই যে যেখান থেকে সিএবিজ এর জন্য ভেইনটা কেটে নেয়, ওইটাতেও হয় অনেক সময়। এই থ্রোম্বোফ্লেবাইটিস এবং সেলুলাইটিসের মধ্যে খুবই কনফিউশন হয় কোশ্চেনে। এটা ফারানা পাইছিলা? ফারানা, থ্রোম্বোফ্লেবাইটিস এবং জি ভাইয়া, সেলুলাইটিসের, vegetables। হ্যাঁ এটা এটা পাবাই, এটা ও খুবই বাবা, কি হয় না মানে কি? এটা খুবই কনফিউজিং। হ্যাঁ, অনেক সময় অনেকে কি করে জানো, এই এই সেলুলাইটিসকে থ্রোম্বোফ্লেবাইটিস ভাবে, এটা ভুল। থ্রোম্বোফ্লেবাইটিস এবং সেলুলাইটিসের ভিতরে একটু পার্থক্য আছে, সেটা আমরা ধাপে ধাপে জানতে পারবো। এটা হলো সেলুলাইটিস, মানে অনেক বড় এরিয়া জুড়ে তোমার ইয়ে হয়, কি বলে এটাকে, ইনফ্লামেশন হয়। আর থ্রোম্বোফ্লেবাইটিসটা স্পেসিফিক জায়গায় হয়, যেখানে তোমার ওই যে মানে কি বলে নিডল ইনসারশন সাইট এইরকম জায়গা, মানে ব্যাপ্তিটা বা রেঞ্জটা কম, মানে এরিয়াটা কম থ্রোম্বোফ্লেবাইটিসের। আর সেলুলাইটিসটার এরিয়াটা অনেক বড় থাকে। তো রিস্ক ফ্যাক্টর কি কি? এই থ্রোম্বোফ্লেবাইটিস সুপারফিশিয়াল আর ডিপ ভেইন থ্রোম্বোসিস। সুপারফিশিয়াল ওই যে ইনজেকশন সাইট, তারপরে ক্যানোলা সাইট, এগুলো আর কি। রিস্ক ফ্যাক্টর কি কি এই থ্রোম্বোফ্লেবাইটিসের? ওবেসিটি, বেশি ওজন হয়ে গেলে, কনজেস্টিভ হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, প্রেগনেন্সি। এখানে ওই যে তোমার বিশেষ করে প্রেগনেন্সিতে বিশেষ করে তোমার হরমোন, মানে এস্ট্রোজেন হরমোন যখন বেড়ে যায়। আচ্ছা, অনেক সময় বলে না যে তোমার কি বলে এই যে বিশেষ কন্ট্রাসেপটিভ পিল যেগুলা, রেগুলার পিল, নট ইমার্জেন্সি পিল, রেগুলার পিল যেগুলো, বিশেষ করে এটা যদি এস্ট্রোজেনিক হয়, আমরা ম্যাটারনিটিতে এগুলো খুব ডিটেলস আলোচনা করব। এস্ট্রোজেন কন্টেইনিং যে পিলগুলা, এগুলা কিন্তু থ্রোম্বোটিক। এরা কিন্তু
ওই যে ইয়ে ডিক্স ঘন করে, থাকে। হ্যাঁ, এরা এরা কিন্তু থ্রোম্বোটিক, আই মিন থ্রোম্বাস তৈরিতে সাহায্য করে এস্ট্রোজেনিক পিলগুলা। এই জন্য দেখবা তোমার যাদের হাইপারটেনশন আছে, তারপরে যাদের কি করোনারি আর্টারি ডিজিজ আছে, তারপরে যাদের গ্লুকোজের পরিমাণ বেশি, তাদেরকে এই যে কি বলে ওরাল কন্ট্রাসেপটিভটাকে অ্যাভয়েড করতে বলা হয়, কারণ এটা মানে এস্ট্রোজেনিক ওরাল কন্ট্রাসেপটিভটাকে অ্যাভয়েড করতে বলা হয়। ঠিক আছে। তারপর প্রলংড ইমমোবিলিটিও তোমাদের থ্রোম্বোফ্লেবিটিস হতে কারণ হতে পারে। লং টাইম যদি তুমি বসে থাকো, তখন ওই ভেসেলের চাপ পড়ে 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 হয়ে যেতে পারে ভেনাস ক্যানুলেশন। তারপর আসি হলো স্মোকিং, ট্রমা, ডিহাইড্রেশন, ওরাল কন্ট্রাসেপটিভ, ইয়েস, যেটা বললাম একটু আগে, এস্ট্রোজেনিক কন্টেনিং পিল যেগুলো, এগুলোর কারণে হয় মোস্ট মেজরলি এস্ট্রোজেনিক। অ্যাজ এ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের কারণেও এই থ্রোম্বোফ্লেবিটিস হতে পারে। এবারে আসলে সুপারফিশিয়াল ভেইন থ্রোম্বোসিস, ইয়েস, পেইন এন্ড টেন্ডারনেস ইন এফেক্টেড এক্সট্রিমিটি, ইনডিউরেশন এন্ড রেডনেস অ্যালং দ্য কোর্স অফ ভেইন, ইয়েস। মানে ইনডিউরেশন বলতে বোঝায় যে থিকেনিং এন্ড হার্ডেনিং, যেই জায়গায়, যেমন দাঁড়াও, আমরা যেখানে তোমার ক্যানুলাটা ইনসার্ট করি, ওই জায়গাটা মোটা হয়ে যায়। দেখো পাংচার হলে দেখো ওই জায়গাটা কেমন হয়, মোটা হয়ে ফুলে যায় না, এন্ড শক্ত হয়ে যায় ওই জায়গাটা। নেক্সট টাইম একই জায়গায় পিক করলে আর হয় না, খেয়াল করছো? আমরা সবাই এটা খেয়াল করছি, বাট এটা আমরা হয়তো ওইভাবে শেখার চেষ্টা করিনি। তারপরে আসলে ডিপ ভেইন থ্রোম্বোসিস, ডিভেটি কি হয়, এটা এই থ্রোম্বোসিস হলে সোয়েলিং হয়ে যায়, টেন্ডারনেস অফ দ্য এফেক্টেড এরিয়া, মানে বিশেষ করে কাফ মাসেল, হ্যাঁ, বিশেষ করে কাফ মাসেল, এই ডিভিটি মোস্টলি কাফ মাসেলে হয়। টেন্ডারনেস টেন্ডার হয়ে যায়। পজিটিভ হোম অ্যান্ড সাইন বলতে পা উঠাইলে, দাঁড়াও, এই যে পা যদি কি বলে, এই যে এরকম, এই এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটা পায়ের হাঁটুর পিছনের অংশটাকে কি বলে জানি? Retail. No, sorry. কি মাসেল বলে এটাকে? পিছনে কি বলে এটা? হাঁটুর ডাফ পিছন, মাসেল। ভাই কাপ মাসেল হলো এটা। হ্যাঁ ভাই, ওই ওইটা। আরে এই জায়গায় আঙ্গুলটা যে দিছেন, এটার নাম কি এটা জানি না। যে মানে হাঁটুর পিছনে এইখানে ধরে আরেক হাত দিয়ে যদি পা উপরের দিকে উঠানো হয় না, আই মিন মানে পায়ের এই অংশটাকে উপরে নামানো, ডরসিফ্লেকশন করা হয়, যেটা আমরা ডিবিটি রিস্ক প্রিভেনশনের এক্সারসাইজটা ব্যবহার করি। এরকম করা হলে এই জায়গায় কাফ মাসেলে ব্যথা করে, এটাকে বলা হয় হোমেন সাইন। মানে কুইক dorsiflexion of foot cause pain in the cuff muscle, or gentle compression of the cuff muscle causes pain in the area. এই কাফ মাসেলে যদি তোমার চাপ দেয় তখন ব্যথা করে, অথবা এইভাবে ধরে এই ডোরসিফ্লেকশন, আই মিন এই পায়ের কি বলে এটাকে, পায়ের পাতা না কি জানি বলে, তাই এই যে এই অংশটা, এটাকে উপরে নামানো করলে তোমার এই কাফ মাসেলে ব্যথা করে, এটাকে বলে হোমেন সাইন। এটা হলো অন্যতম প্রধান না, এটা হলো মানে একটা স্ক্রিনিং টেস্ট, যার ফলে পেশেন্টের ডিপ ভেইন থ্রোম্বোসিস আছে কিনা বোঝা যায়। আর এই জায়গাটায় ফুলে যায়, এই জায়গাটা ফুলে যায়, আমার বাবার হয়েছিল ডিপ ভেইন থ্রোম্বোসিস, আমার এটা ফুলে গেছিল। তারপরে সায়ানোসিস হতে পারে। তারপরে ইনক্রিজ ডাব্লিউবিসি এন্ড ইএসআর বাড়ে না এমন কোনো রোগ নেই। আর এই ডিপ ভেইন থ্রোম্বোসিস মূলত তোমার কি বলে ভিক্ট্রো ট্রায়াড নামে তিনটা জিনিসের উপর ভিত্তি করে, তিনটা কারণ খুবই গুরুত্বপূর্ণ ডিপ ভেন থ্রোম্বোসিসের। দ্য মোস্ট কমন থিওরি বিহাইন্ড হ্যাঁ, ওই প্যাথোলজি, জায়গাটা হলো সার্টোরিয়াস মাসেল। আমি তোমাকে বলি, এই এই জায়গাটাকে শার্টের মাসল বলে, আর কাফ বলা হয় এই অংশ পুরোটা, কাফ বলে পুরোটা। শার্টেরিয়াস সরি আমি ভুল বলছি, শার্টেরিয়াস মাসল হলো এটা, শার্টেরিয়াস সার্টোরিয়াস মাসেল উপরে ভাইয়া। এটা, না ভাই, ওই যে লোকটা যে আঙ্গুল দিছে ওইখানে। এটা শার্টেরিয়াস মাসল। শার্টেরিয়াস মাসল যে এই যে যারা যে সেলাই করে না, তাদের তাদের পায়ের ইয়েতে ব্যবহৃত, এই জায়গায় তাহলে শার্টেরিয়াস মাসল। জি ভাইয়া। ও
তাহলে আমি এতদিন ভুল জানতাম। আমি জানতাম যে শার্টের মাসলগুলো এদিকে থাকে। আমি জানি যে আমরা যখন সেলাই করে না পা দিয়ে, যেই মাসেলটা ব্যবহার ওটা হলো শার্টেরিয়াস মাসেল। তারপর আরেকটা আছে প্ল্যান্টারিস মাসেল। এইটা আমিও তো জানতাম নিচের দিকে আয়। হতে পারে, আমি কোনো সার্চ দিয়ে দেখি নাই যদিও। ধরে নিলাম সঠিক বলছে। এটা 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 কাফ মাসেল, তাই না? এটা আমি শিওর এটা কাফ মাসেল। আমি জানতাম শার্টেরিয়াস মাসেল মানে হ্যাঁ, এতটুকু অংশ, এটা আমি জানতাম। এখন দেখি যে না, এটাকে শার্টেরিয়াস মাসেল বলে। যাক, নতুন একটা জিনিস শিখলাম। শার্টেরিয়াস মাসেল তাহলে এটা, এবং এটা আমি 100% শিওর। শার্টেরিয়াস আমরা যখন যারা পা দিয়ে সেলাই করে তারা শার্টেরিয়াস মাসেল ব্যবহার করে। আমি বাবা, দিছি দেখেন। মানে আসলেই আজকে তো সোলাস সাদিয়া মাসেল, অনেক সোলাস। টিপতেছে। না না, সাদিয়া অবশ্যই যদি কোথাও এরকম সাদিয়া হয়। বল সালসাবিল বলবেন। সাদিয়া বললে আমার আবার বান্ধবীর কথা মনে পড়ে। ও আচ্ছা আচ্ছা, ভাই হ্যাঁ সালসাবিল বলবেন তো, ফির ভাই সালসাবিল বলবেন। হ্যাঁ ঠিক আছে। সালসাবিল মানে অনেক কি? ইমপ্রুভ হইতেছে ভাইয়া। সালসাবিল নামের অর্থ কি? জান্নাতের একটা ঝর্ণার নাম। আবাবিল পাখি দেখছো? কি বলে রায়হান? টিভিতে দেখছি ভাই, কেন তুমি মক্কায় যাও নাই এখনো? বাস্তবে দেখিনি। গেছি কিন্তু আমি তো দেখছি রাত্রেবেলা মক্কার এখানে একটা আসছিল, একটা না কয়েকটা। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন, তোমরা কি জানো মক্কার ভিতরে যেই কবুতরগুলা নরমালি পালানা ঘুরে বেড়ায়, এগুলাকে কিন্তু খাওয়া হয় না, জানো এটা? হ্যাঁ জানি ভাইয়া, আমাদের তো সিলেটের ওদেরকে সবাই খাবার দেয় আরো দেখি। হ্যাঁ, এটা ওই কবুতরগুলা, আর এটার নাম জানি কি, এ দিয়া, আহ এটার নাম উম, মনে আসতেছে না, মানে কি একটা জানি নাম আছে, এই কারণে ওই কবুতরগুলা খাওয়া হয় না। ওরা কিন্তু কবুতর অনেক পছন্দ করে। সৌদিরা কিন্তু কবুতর খুব পছন্দ করে। আর সৌদি আরবে কিন্তু প্রচুর ভাত ফালানো হয়, বুঝছো? প্রচুর ভাত ওয়েস্ট হয়, কিন্তু তোমার রুটি ওয়েস্ট করতে চায় না, ওরা রুটি ওয়েস্ট করে না। রুটিকে নষ্ট হয়ে যাইলে, নষ্ট হওয়ার আগে ওয়েস্ট রুটিগুলাকে জমায় রাখে, জমায় এগুলো আবার রোদ্রে শুকায়, এগুলো আবার কিন্তু ছাগলকে খাওয়ায়। জানো এটা রায়হান, দেখছো এগুলা? জি ভাইয়া, ওরা ভাত বা অন্য সবকিছু নষ্ট করে কিন্তু রুটি নষ্ট করে না। রুটি নষ্ট করে না। আমার এখানে প্রচুর নষ্ট হয় খাবার টাবার, কিন্তু ওরা রুটি মানে নষ্ট করতে চায় না, কাউকে হ্যাঁ, দিয়ে দেয় বা এটা অন্য কোনো কাজে ইউজ করে। মানে কোটে ফালাবে না, মোট কথা এটা তোমার ডাস্টবিনে যাবে না রুটিটা। লটস অফ ইনফরমেশন। অনেক সময় দেখা যায় সৌদিরা নিজেরাও খেয়ে ফেলে এটা, হ্যাঁ, কিন্তু ওরা খুবই নষ্ট সিরিয়াস। করে না। মানে তুমি যদি কোনো সৌদির সামনে, পেশেন্টের দেওয়া কিন্তু ওই খায় হ্যাঁ নাই, সে নিজে খেয়ে ফেলে। হ্যাঁ আসলেই, তোমার তুমি ভাত ফালাই দিলে তোমার সে মাইন্ড করবে না, কিন্তু রুটি ফালাই দিলে প্রচন্ড মাইন্ড করবে। এবং আরেকটা জিনিস দেখছি, আমি আমি ছোট ছিলাম, আমার এটা মনে আছে। আমার আম্মুকে এক মহিলা বোন ডাকছিল, সৌদি, উনি হলো বাঙালি ছিল। তো উনি আম্মুকে বোন ডাকছিল, তো উনার মেয়ে আমার থেকে মনে হয় ভালোই বড় ছিল। আমি তখন 1 এ না 2 এ পড়ি। তো ওই মেয়ে মনে হয় মেট্রিকে পড়তো। তা আমি ওকে দেখে মানে মাশাআল্লাহ না বলে বলছি যে আল্লাহ এত বড় মেয়ে। তো এটা উনি মাইন্ড করছে। আমি মাশাআল্লাহ কেন বলিনি, এটা নিয়ে প্রচন্ড মাইন্ড করছিল। এবং কারো ভালো জিনিসে আরেকটা জিনিস কি জানো, নজর কি? মাশাআল্লাহ ছাড়া যদি কোনো শব্দ প্রশংসামূলক শব্দ হয়, সেটা নজর। খুব ভালো একটা ডেফিনিশন আমি শিখছিলাম এক জায়গায়। হ্যাঁ ভাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বিহীন প্রশংসা হইল নজর। হ্যাঁ, মেয়েদের বিশেষ করে লাগে, কেউ কিছু বললেই লেগে যায়। এমনি তো হিংসার তো শেষ নাই আর কি, তাই না? ভাইয়া আপনাদের কি নজর লাগে? না, যেমন অনেকে বলে যে ভাই আপনার শার্টটা সুন্দর, আমি বলি যে ভাই মাশাআল্লাহ বলেন, নাহলে শার্ট ছিঁড়ে যাবে। আপনাদের কি নজর হ্যাঁ, লাগে বলে না, অনেকে বলে। হ্যাঁ, মনে হয় আপনার বাবুর আমার মনে হয় নজর লাগছে, ওই যে অসুস্থ হয়ে যায়। এটা আমাকে বলেন? অনেকেই আপনি তো অনেক বলছে। সুন্দর। ইটস ট্রু। এটা আমি আগে বিশ্বাস হ্যাঁ, করতাম না, হ্যাঁ। এটা এখন আমি বিশ্বাস করি। এবং এটা আমি হ্যাঁ, এটা আমার আমার মনে হয়। নিকট আত্মীয় অনেকেই
অনেকেই এই জিনিসটা খুব মানে ডিপ। তুমি কি জানো এই যে রায়হানা আছে, ওটা তো ভালো করে জানে, সৌদি মহিলারা বাচ্চাদের যে ওই যে ফিডার খাওয়ায় এটা ঢেকে খাওয়ায়। তো এটা মানে এটাও কিন্তু নজরের জন্য। ভাইয়া শুনেন না, বলো। আপনি তো অনেক সুন্দর, আপনি